Namaste guys. Welcome our channel Mr. and Mrs. Roy. Hope you enjoy our videos. Let's start. নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে গল্প, এটা 3rd নম্বর গল্প এই বইটি থেকে। বইটির নাম হচ্ছে সমস্যার সমাধান করেন যেমন তেনালি রামন। অনুবাদ মৃত্যুঞ্জয় কুণ্ডু, মূল রচয়িতা বিশাল গোয়েল। আজকে আমরা যে গল্পটা শুনব সেটা হচ্ছে দাবার চাল। এই বইয়ের 3rd গল্প এটা। তো চলো শোনা যাক। প্রাক স্বাধীন দক্ষিণ ভারতে বিজয়নগর রাজ্যের রাজাদের মধ্যে কৃষ্ণদেব রাও ছিলেন অন্যতম শ্রেষ্ঠ রাজা। তার রাজত্বকালকে তিনি স্বর্ণযুগে পরিণত করেন। এই সময়ে টুমুলুরু গ্রামের সাধারণ ব্রাহ্মণ পরিবারের এক বিদগ্ধ কবি তেনালি রামন আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে রাজা কৃষ্ণদেব রাওয়ের সাক্ষাৎপ্রাপ্তি হয়ে হাম্পিনগরের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হন। কারণ তিনি শুনেছিলেন রাজা কৃষ্ণদেব রাও প্রতিভাবানদের বিশেষ সমাদর করেন এবং তার ঔদার্য ভুবন বিদিত। যখন তেনালি ভুবন বিজয়ম রাজসভায় এসে মহারাজকে অভিবাদন করে নিজের পরিচয় জানালেন, তখন মহারাজ তাকে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে বললেন এবং তেনালির কবিতা শুনে পরমপ্রীত হয়ে কি পুরস্কার পেলে তেনালি খুশি হবে জানতে চাইলেন। তিনি আরও জানালেন তেনালি যে পুরস্কার চাইবে সেটাই তিনি প্রসন্ন চিত্তে তাকে দান করতে প্রস্তুত। তেনালি লক্ষ্য করে দেখলেন রাজদরবারে রাজা কৃষ্ণদেবের সামনে একটি দাবার ছক পাতা আছে। ছকে 64টা ঘর এবং কোনো ঘরেও কোনো ঘুঁটি নেই। দু এক মুহূর্ত চিন্তা করে তেনালি কৃষ্ণদেবকে সবিনয়ে জানালো, মহারাজ, আমার কবিতা শুনে আপনি প্রীত হয়েছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আপনি যদি এরপরেও আমাকে পুরস্কৃত করতে চান তবে আপনার কাছে আমার পুরস্কার হিসাবে প্রার্থনা একটা শস্য দানা। রাজা কৃষ্ণদেব এবং তার পারিষদবর্গ তেনালির এই ধরনের পুরস্কার গ্রহণের চিন্তাকে মূর্খামি ভেবে বিস্মিত হলেন। ইচ্ছা করলে তেনালি পুরস্কার হিসাবে প্রচুর স্বর্ণ মুদ্রা, মহার্ঘ অট্টালিকা, উর্বর জমি চাইতে পারত। তা নয় সামান্য একটি শস্যকণা। সকলেই তেনালির বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার কথা শুনেছেন। এ তার কী ধরনের বুদ্ধি বিবেচনা, এই কথা ভেবে রাজা কৃষ্ণদেব এবং তার পারিষদজন তেনালির নির্বুদ্ধিতায় স্তম্ভিত হয়ে গেলেন। রাজা কৃষ্ণদেব আর একটা সুযোগ দেওয়ার জন্য তেনালিকে বললেন, আপনি ভেবে বলুন পুরস্কার হিসাবে যেটা চাইলেন সেটা পেলে আপনি সন্তুষ্ট হবেন তো? তেনালি একটু হেসে বললেন, মহারাজ, আমি এতেই সন্তুষ্ট, তবে আমার একটা শর্ত আছে। কৃষ্ণদেব আনন্দের সঙ্গে বললেন, বলুন আপনার কি শর্ত? তেনালি বলল, আপনার সামনে যে দাবার ছক পাতা আছে তাতে 64টা ঘর। প্রথম ঘরে যদি একটি শস্যকণা দেন তবে দ্বিতীয় ঘরে তার দ্বিগুণ অর্থাৎ 2টি শস্যকণা দিতে হবে এবং দ্বিতীয় ঘরের দ্বিগুণ 4টি শস্যকণা দিতে হবে এবং চতুর্থ ঘরে তৃতীয় ঘরের দ্বিগুণ 8টি শস্যকণা দিতে হবে। এইভাবে পরপর প্রতি ঘরে দ্বিগুণ হারে শস্যকণা দিয়ে দাবার 64 ঘর পূরণ করলেই আমি খুশি হব। রাজা কৃষ্ণদেব তেনালির শর্ত শুনে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। বললেন, আপনার সোনাদানা ভূসম্পত্তি কোনো কিছুতেই লোভ নেই। সামান্য শস্যকণা হলেই চলবে জেনে আমি খুব অবাক হচ্ছি, রাজা বললেন। তেনালি তখন মুখে মৃদু হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ মহারাজ, সামান্য শস্যকণাই আমার কাছে অসামান্য। রাজা কৃষ্ণদেব তার কর্মচারীদের নির্দেশ দিলেন, তেনালি যেভাবে চাইছেন সেইভাবেই শস্যকণা সাজিয়ে দেয়া হোক। রাজার নির্দেশ মতো তার কর্মচারীরা দাবার ছকের প্রথম ঘরে একটি, দ্বিতীয় ঘরে 2টি, তৃতীয় ঘরে 4টি, এইভাবে শস্যকণা দিয়ে 10ম ঘরে যখন পূর্ণ করতে গেল তখন গণনা করে দেখলো ইতিমধ্যে 512 শস্যকণা রাখা হয়ে গেছে। 20 সংখ্যক ঘরে শস্যকণার সংখ্যা দাঁড়ালো 5,24,288। যখন দাবা বোর্ডের অর্ধেক অর্থাৎ 32 ঘর শস্যকণায় পূর্ণ করা হলো
তখন তার সংখ্যা 214 কোটি ছাড়িয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি সেটা লক্ষ কোটিতে পৌঁছে গেল। রাজা কৃষ্ণদেব এবং তার সভাসদেরা এই বিষয়টি লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়লেন। যদি এইরকম বৃদ্ধির হারে শস্যকণা রাখতে হয়, তবে 64 ঘরে পৌঁছলে রাজ্যের সমগ্র শস্য ভাণ্ডার বুদ্ধিমান কবি তেনালির হাতে তুলে দিতে হবে। রাজা কৃষ্ণদেবকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে তেনালি তাকে আশ্বস্ত করে বললেন, মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনার এবং আপনার রাজ্যের কাছ থেকে কিছু গ্রহণ করব না। এই শস্যকণা আপনারই থাকবে। আমি শুধু আমার এই পুরস্কার চাওয়ায় শর্ত আরোপের মধ্য দিয়ে এটাই বোঝাতে চাইছিলাম, ক্ষুদ্র বলে কোনো কিছু তুচ্ছ নয় এবং ছোট ছোট পদক্ষেপ সমন্বিত হয়ে বড় জয় সংগঠিত করতে পারে। আমি চাই আপনিও এইভাবে আপনার সার্বিক অগ্রগতিকে বজায় রাখুন। এই কথা শুনে রাজা কৃষ্ণদেব রাও তেনালির প্রতি খুবই প্রীত হলেন, আনন্দ পেলেন। কারণ একটিমাত্র শস্যকণার দৃষ্টান্ত দিয়ে তেনালি তাকে বোঝাতে পেরেছিলেন সমন্বয় শক্তির জোর কতখানি। এই ঘটনার পর তেনালিরামন ভুবন বিজয়ম রাজসভার অষ্টদিগ্গজের অন্যতম দিগ্গজ হিসাবে রাজা কৃষ্ণদেব রায়ের আস্থাভাজন হন। তিনি তেনালির জ্ঞানের গভীরতা, অসীম বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ বিচক্ষণতা এবং অনন্য সাধারণ উদ্ভাবনী শক্তির পরিচয়ে মুগ্ধ হন। এরপর থেকে তেনালিরামন অষ্টদিগ্গজের মধ্যে সবচেয়ে মূল্যবান রত্ন হিসাবে বিরাজ করতে লাগলেন। এই গল্প থেকে আমাদের কি শেখা? অনেক সময় আমরা তাকাই কিন্তু দেখি না, আমরা শুনি কিন্তু সেটা কানে নিই না। আমরা কল্পনা করতে পারি না যে ভীষণ জটিলতাকে সারল্য দিয়ে আবৃত করা যায়। যতক্ষণ না খুরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, ততক্ষণ একে মনে হয় সোজা এবং ধারালো। অনুবীক্ষণ দিয়ে দেখলে বোঝা যায় এর ধারগুলো কত অসমান। তো জ্ঞানের কথা এই গল্প থেকে আমরা এটাই জানতে পারবো, অগ্রগতিই জীবনের নিয়ম। এটা কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়, এটা প্রয়োজন, এটা প্রকৃতিরই একটা অংশ। অগ্রগতি আজকের কার্যক্রম এবং আগামীকালের নিশ্চিন্তি। ধাপে ধাপে অগ্রগতি যেমন শিশুকে নিয়ে যায় আবরণের দিকে, তেমন ব্যক্তিকে প্রতিষ্ঠা করে উন্নতর ক্ষেত্রে। আমরা ছোটবেলায় পড়েছিলাম, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো গল্প থেকে আমরা এটাই শিখতে পাই যে কোনো জিনিসকে ক্ষুদ্র হিসাবে তুচ্ছ করা উচিত নয়। ওই ক্ষুদ্র জিনিস একটা সময় বিশাল বড় বালুর ঢিপি বানাতে পারে বা বিশাল বড় মহাসমুদ্র সৃষ্টি করতে পারে। তো আজকের এটাই ছিল গল্প। কেমন লাগলো জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এটা তৃতীয় গল্প ছিল এই বইয়ের, তেনালিরামনের। চতুর্থ গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। তত সময় তোমার সঙ্গে পাশে থেকো।